হ্যালো ভিউয়ার্স, প্রশান্ত মহাসাগরের তলদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে একটা জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না। আর সেখানে ওয়াটার প্রেশার এতটাই ভয়াবহ যে একটা খালি তেলের ড্রাম যদি সেখানে ছেড়ে দেন, চোখের পলকে সেটা দুমড়ে মুচড়ে যাবে। আর সেখানেই পড়েছিল সোভিয়েত ইউনিয়নের একটি হারিয়ে যাওয়া প্রায় 2800 টন ওজনের ডিজেল ইলেকট্রিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যার ভেতরে তখনও লোড করা 3টি R-21 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। পৃথিবীর যে কোনো শহর গুড়িয়ে দেওয়ার জন্য এর একটিই যথেষ্ট। সোভিয়েত নেভি হন্যে হয়ে টানা 73 দিন হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজল, কিন্তু কোনো হদিস নেই। অথচ হদিস ঠিকই পেয়ে গেল তাদের চিরশত্রু আমেরিকা। আমেরিকা শুধু জায়গাটি লোকেটই করেনি, আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA নিল এক পাগলাটে সিদ্ধান্ত। তারা ঠিক করলো সম্পূর্ণ গোপনে সাগরের তল থেকে এই 2800 টন ওজনের আস্ত সাবমেরিনটি তারা তুলে আনবে। উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের গোপন কমিউনিকেশন কোড বুক আর মিসাইল টেকনোলজির তথ্য উদ্ধার করা। আর এজন্য শুরু হলো প্রায় $800 মিলিয়ন এক টপ সিক্রেট অপারেশন। আজকের যুগে যার ভ্যালু প্রায় $4 বিলিয়ন বা 40,000 কোটি টাকার সমান। আজকের ভিডিওতে আমরা জানব কোল্ড ওয়ারের ইতিহাসে সবচেয়ে বড় এবং দুঃসাহসী আন্ডার ওয়াটার স্পাই মিশন কাহিনী, যার নাম প্রজেক্ট অ্যাজোরিয়ান। গল্পের শুরুটা 1968 সালের 24শে ফেব্রুয়ারি। রাশিয়ার পূর্ব পাশের বরফ শীতল কামচাতকা উপদ্বীপ। সেখান থেকে যাত্রা শুরু করলো সোভিয়েত ইউনিয়নের প্রায় 100 মিটার লম্বা 2800 টন ওজনের দানবাকৃতির সাবমেরিন K-129। এর ভেতরে লোড করা ছিল 3টি R-21 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। এই R-21 ছিল সোভিয়েতদের প্রথম অপারেশনাল মিসাইল যা পানির নিচ থেকে ছোড়া যেত, অর্থাৎ সাবমেরিনটি পানির গভীরে লুকিয়েই মিসাইল ছুটতে পারত। মিসাইল উৎক্ষেপণের জন্য তাকে পানির উপরে ভেসে উঠতে হইতো না। সাবমেরিনটির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন ভ্লাদিমির কোবজার। সাবমেরিনের ভেতরে ছিল মোট 98 জন নাবিক। যাত্রা শুরুর 12 দিন পর 8ই মার্চ 1968 সাবমেরিনটির একটি রুটিন এনক্রিপ্টেড সিগন্যাল পাঠানোর কথা ছিল। হেডকোয়ার্টার অপেক্ষা করতেছিল সেই সিগন্যাল পাওয়ার আশায়, কিন্তু ওপাশ থেকে সেদিন কোনো রেসপন্সই নেই। মস্কোর নেভাল কমান্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একটা নিউক্লিয়ার সাবমেরিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, এর মানে কিন্তু খুব খারাপ, সম্ভাব্য বড় দুর্ঘটনা। শুরু হলো চিরুনি অভিযান। 30টির বেশি যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং লং রেঞ্জ বিমান নিয়ে সোভিয়েতরা ঝাঁপিয়ে পড়ল প্রশান্ত মহাসাগরে। টানা 73 দিন তারা খুঁজল, কিন্তু কিছুই পাওয়া গেল না। মে মাসে সোভিয়েত নেভি হালই ছেড়ে দিল। K-129 সাবমেরিন এবং এর ভেতরে থাকা 98 জন নাবিককে নিখোঁজ ঘোষণা করা হলো। সোভিয়েতরা জানতো না তাদের সাবমেরিন কোথায়, কিন্তু মহাসাগরের অন্ধকারে নীরবে কান পেতে থাকা তাদের চিরশত্রু আমেরিকা ঠিকই সেটা জেনে গিয়েছিল। কারণ আমেরিকার হাতে ছিল কোল্ড ওয়ারের এক তুরুপের তাস, সোসাস এবং অ্যাপট্যাক। আমেরিকা সমুদ্রের তলদেশে পেতে রেখেছিল এক বিশাল গোপন হাইড্রোফোন নেটওয়ার্ক, যা 1000 মাইল দূরে থেকেও সাবমেরিনের ইঞ্জিনের শব্দ এবং বিস্ফোরণের শব্দ ধরতে পারত। আমেরিকান নেভির আন্ডার ওয়াটার সি ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা বলল, K-129 যদি ডুবে গিয়ে থাকে তাহলে তার শেষ মুহূর্তের শব্দ নিশ্চয়ই তাদের সেন্সরে ধরা পড়েছে। 1968 সালের মার্চ মাসের সোসাস রেকর্ড ডাটা পরীক্ষা করা হলো এবং ঠিকই তারা খুঁজে পেল অস্বাভাবিক শব্দ তরঙ্গ। যেদিনকার রেকর্ডের তারিখটি বলছি সেই দিনটি ছিল 11ই মার্চ 1968। প্রথমে শোনা গেল একটা বিকট বিস্ফোরণের শব্দ, আর এর 6 মিনিট পর আরেকটি শব্দ, যেটা ছিল সাবমেরিনটির ইমপ্লোশন, অর্থাৎ যখন সাবমেরিনটি বেশি নিচে নেমে গিয়েছিল তখন অত্যাধিক পানির চাপে দুমড়ে যাওয়ার শব্দ। আলাস্কা থেকে মিডওয়ে পর্যন্ত ছড়িয়ে থাকা সেন্সরগুলোর ডাটা পরীক্ষা করে আমেরিকানরা ধ্বংসাবশেষের প্রায় নিখুঁত লোকেশন বের করে ফেলল। এই হলো সেই লোকেশন। সোভিয়েত নেভি যেখানে খুঁজেছিল সেখান থেকে আসল লোকেশনটা ছিল 100 মাইল দূরে। লোকেশন তো পাওয়া গেল, কিন্তু প্রশ্ন রইল যে যেটা ডুবেছে ওটা কি সত্যিই K-129 নাকি অন্য কিছু। কনফার্ম করার জন্য 1968 সালের জুলাই মাসে আমেরিকানরা পাঠালো এক বিশেষ সাবমেরিন
ইউএসএস হ্যালিবার্ট। এটা কোনো সাধারণ সাবমেরিন ছিল না, এটা ছিল একটা আন্ডার ওয়াটার স্পাই ল্যাব। এর ভেতরে ছিল একটা গোপন কম্পার্টমেন্ট যার ডাকনাম ছিল ব্যাট কেভ। সেখান থেকে প্রায় 16,000 ফুট লম্বা তারে ঝুলিয়ে নামানো হতো 2 টনের এক রোবোটিক ক্যামেরা সিস্টেম যার ডাকনাম ছিল দ্য ফিশ। কিন্তু সাগরের এত গভীরে ছবি তোলা কিন্তু সহজ কাজ না। সেখানে ছিল মেরিন স্নো, আলো জ্বালালেই কুয়াশার মতো ঝাপসা হয়ে যেত সব কিছু। আমেরিকান অপটিক্যাল বিশেষজ্ঞরা এক বুদ্ধি বের করলো। ফ্ল্যাশ লাইটগুলো ক্যামেরার লেন্সের পাশ থেকে সরিয়ে অনেক দূরে বসানো হলো, ফলে আলো সরাসরি সামনে না গিয়ে পাশ থেকে গিয়ে পড়লো বস্তুর উপরে, আর ছবিগুলো হয়ে উঠল পরিষ্কার। তারপর শুরু হলো ধৈর্যের আসল পরীক্ষা। সপ্তাহের পর সপ্তাহ হ্যালিবার্ট সমুদ্রতল স্ক্যান করতে লাগলো, হাজার হাজার ছবি তুলল, কিন্তু শুধু বালি আর পাথর। অবশেষে একদিন ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য একটা দৃশ্য। কাদার মধ্যে গেঁথে আছে সোভিয়েত সাবমেরিনের অংশ। আরও ছবি তোলা হলো, দেখা গেল সাবমেরিনটি ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে, কিন্তু সামনের অংশ যেখানে মিসাইল এবং টর্পেডো থাকে সেটা অনেকটাই অক্ষত। ছবিগুলোর একটিতে ধরা পড়েছিল এক সোভিয়েত নাবিকের কঙ্কাল, যার গায়ে তখনও কোল্ড ওয়েদার গিয়ার পরা ছিল। হ্যালিবার্ট ফিরে এলো 20,000 ছবি তুলে। এখন আমেরিকা নিশ্চিত নিউক্লিয়ার মিসাইল সমেত K-129 সাবমেরিনটি ওখানেই আছে। এরপর অপারেশনের পরবর্তী এবং আরও দুঃসাহসী ধাপ শুরু হলো। সিআইএ বুঝতে পারল তাদের সামনে এক অভাবনীয় সুযোগ। আমেরিকানরা পেতে পারে সোভিয়েতদের R-21 মিসাইল প্রযুক্তি, আর সবচেয়ে দামি রত্ন তাদের কোডবুক বা সাইফার সিস্টেম, যা পেলে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ সোভিয়েত সিক্রেট মিলিটারি তথ্য আদান প্রদান ডিকোড করতে পারবে। প্রশ্ন হলো, সাবমেরিনটি সমুদ্রের তল থেকে তুলবে কিভাবে? মার্কিন নেভি প্রস্তাব দিল সাবমেরিনটির ধ্বংসাবশেষ টুকরো টুকরো করে কেটে কেটে উদ্ধার করা হোক। সিআইএ বলল তারা ঝুঁকি নেবে না, যতটা সম্ভব বড় অংশ একবারে তুলতে হবে। তৈরি হলো এক মাস্টার প্ল্যান। সমুদ্রের তলদেশ থেকে 1000 টনের সাবমেরিনের অংশ তোলার জন্য বানানো হবে এক দানবীয় জাহাজ, যার নাম গ্লোমার এক্সপ্লোরার। এর ভেতরে থাকবে এক গোপন চেম্বার, যাকে বলা হবে মুন পুল। প্ল্যান ছিল সাবমেরিনের অংশটাকে পানির নিচ থেকে তুলে জাহাজের পেটের ভেতরে ঢুকিয়ে নেওয়া হবে, যাতে বাইরে থেকে কেউ কিছু না দেখতে পায়। এটা করতে হলে ওই ধ্বংসাবশেষের উপরে জাহাজটিকে স্থির দাঁড়িয়ে রাখতে হবে। কিন্তু এত বড় জাহাজ এক জায়গায় স্থির রাখবে কিভাবে ওই উত্তাল সাগরে? উত্তর হলো, ব্যবহার করা হবে ডাইনামিক পজিশনিং। উত্তাল সাগরে এক বিশাল জাহাজকে ঠিক একই পয়েন্টে ধরে রাখা তখন ছিল প্রযুক্তিগতভাবে এক দুঃসাহসী অ্যাটেম্প্ট। কিন্তু এত বড় অভিযান কি দুনিয়ার কাছ থেকে গোপন করা যাবে? তাই সিআইএ সাজালো এক নিখুঁত নাটক। তাদের দরকার ছিল একজন ধনী মানুষ। পাওয়া গেল হাওয়ার্ড হিউজ নামের এক বিলেনিয়ার। তাকে ঘিরে নাটক সাজানো হলো। ঘোষণা দেওয়া হলো এই বিলেনিয়ার ভদ্রলোক হাওয়ার্ড হিউজ সমুদ্রতল থেকে ম্যাঙ্গানিজ নডিউল তোলার ব্যবসা শুরু করবেন। মিডিয়া ফলাও করে সেটা প্রচার করলো। গ্লোমার এক্সপ্লোরার জাহাজটি হয়ে গেল হাওয়ার্ড হিউজের মাইনিং শিপ। এই গল্প এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে সমুদ্রতল থেকে ম্যাঙ্গানিজ তোলা ঠিক না বেঠিক সেটা নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু হয়ে গেল। কেউ বুঝতেও পারল না এটা সিআইএর একটা সাজানো নাটক। 1974 সালের জুলাই মাস, অর্থাৎ 6 বছর ধরে জাহাজ তৈরির পর গ্লোমার এক্সপ্লোরার পৌঁছালো টার্গেট পয়েন্টে। কিন্তু সোভিয়েত নেভি সবসময় আমেরিকার গতিবিধি নজরে রাখে। চাজমা নামের একটা সোভিয়েত জাহাজ গ্লোমার এক্সপ্লোরারের চারপাশে ঘুরঘুর করতে লাগলো। তারা ছবি তুলতে লাগলো এবং রেডিও ট্র্যাকিং শুরু করলো। গ্লোমার এক্সপ্লোরারে থাকা আমেরিকান নাবিকরা তখন এক অদ্ভুত কাজ করে দেখালো। জাহাজের ডেকে দাঁড়িয়ে প্যান্ট খুলে তাদের পশ্চাৎদেশ প্রদর্শন করলো। উদ্দেশ্য ছিল সোভিয়েতদের বোঝানো যে আমরা কোনো মিলিটারি ডিসিপ্লিনের লোক না, আমরা অসভ্য সিভিলিয়ান নাবিক। মিলিটারির লোকেরা কি এসব কাজ করে? তবুও সোভিয়েতরা সন্দেহ ছাড়েনি। কিছুদিন পর আসলো সোভিয়েতদের ট্যাগবোট SB-10। তারা মাত্র 200 গজ দূরে চলে এসেছিল। সিআইএ ভয় পেল, যদি তারা ডাইভার বা ডুবুরি নামিয়ে দেয়
তাহলে তারা দেখবে পানির নিচে মাইনিং চলতেছে না, বরং জাহাজ থেকে নামানো হয়েছে বিশাল এক যান্ত্রিক গ্রিপ। বিপদের রাতে আমেরিকানরা জাহাজের ময়লা আবর্জনা আর কিচেনের পচা খাবার পানিতে ফেলতে শুরু করলো, যাতে ড্রাইভাররা নামতে না পারে। বুদ্ধিটা কিন্তু কাজে লেগে গেল, সোভিয়েতরা চলে গেল। এবার শুরু হলো মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ। জাহাজের ভেতর থেকে নামানো হয়েছিল একটা বিশাল যান্ত্রিক গ্রিপ, যার কাজ একটাই, সমুদ্রতল থেকে সাবমেরিনের অংশগুলো টেনে তোলা। জিনিসটা মেয়েদের মাথায় ওই যে কাঁকড়া ক্লিপ আছে না, ওরকম। 5 কিলোমিটার নিচে গিয়ে যন্ত্রটি K-129-এর ধ্বংসাবশেষকে আটকে ফেললো। শুরু হলো টেনে তোলা। ধীরে ধীরে উপরে উঠতে লাগলো হারিয়ে যাওয়া সেই সাবমেরিনের ধ্বংসাবশেষের বড় একটি অংশ। সব কিছু ঠিকঠাকই চলতেছিল। হঠাৎ এক ভয়ঙ্কর ঝাঁকুনি। স্টিলের সেই গ্রিপের আঙ্গুলগুলোতেই ফাটল ধরল। মনিটরে দেখা গেল গ্রিপে ধরা অংশটি 2 টুকরা হয়ে গেছে। এক টুকরা আছে গ্রিপের ভেতরে, আর এক টুকরা অর্থাৎ সাবমেরিনের পেছনের অংশটি যেখানে ছিল সেই মহামূল্যবান কোডবুক আর নিউক্লিয়ার মিসাইলগুলো, সেটা গ্রিপ থেকে বের হয়ে আবার ধীরগতিতে সাগরের অতলে তলিয়ে যাচ্ছে। গ্রিপে করে তুলে আনা হলো কেবল সাবমেরিনের সামনের অংশটুকু। $800 মিলিয়ন মিশন আংশিক সফল। এই উদ্ধার করা অংশে ব্যালিস্টিক মিসাইল ছিল না, কিন্তু পাওয়া গেল 2টি নিউক্লিয়ার টর্পেডো আর কিছু নথিপত্র। এছাড়াও পাওয়া গেল 6 জন সোভিয়েত নাবিকের দেহাবশেষ। এরপর ঘটল এক বিরল ঘটনা। কোল্ড ওয়ারের চরম শত্রুতা সত্ত্বেও সিআইএ আয়োজন করল এক সম্মানজনক সমুদ্র সমাধি। 1974 সালের সেপ্টেম্বর মাসে মিলিটারি মর্যাদায় ওই 6 জন সোভিয়েত নাবিকের লাশ সোভিয়েত পতাকায় মুড়িয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হলো। তখন রুশ জাতীয় সঙ্গীতও বাজানো হলো। সব কিছু ভিডিওতে ধারণও করা হলো। বহু বছর পর 1992 সালে সিআইএ ডাইরেক্টর রবার্ট গেটস সেই ভিডিও রাশিয়ান প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনকে গিফট করেছিল। মিশন আংশিক সফল হওয়ার পরে সিআইএ চেয়েছিল আবার ক্ল দিয়ে বাকি অংশটুকু তুলবে, কিন্তু তার আগেই লস অ্যাঞ্জেলসে হাওয়ার্ড হিউজের অফিসে একটা চুরির ঘটনা ঘটে এবং গোপন নথিপত্র ফাঁস হয়ে যায়। সাংবাদিক জ্যাক অ্যান্ডারসন রেডিওতে পুরো দুনিয়াকে জানিয়ে দিলেন এই মিশনের আসল কথা। রাশিয়ানরা তখন জেনে যায় সব কিছু। সাংবাদিকরা যখন সিআইএকে চেপে ধরল তথ্যের জন্য, তখন সিআইএ এক অদ্ভুত উত্তর দিল। তারা বলল, আমরা এই তথ্যের সত্যতা স্বীকারও করতেছি না, আবার অস্বীকারও করতেছি না। এটাই হলো সেই বিখ্যাত গ্লোমার রেসপন্স, অর্থাৎ হাও না, নাও না। রাশিয়ানরা যখন জেনেই গেল আমেরিকানরা তাদের সাবমেরিন খুঁজে পেয়েছে এবং শুধু খুঁজে পাওয়াই নয়, ওটা তোলারও ট্রাই করতেছে, তখন কিন্তু খেলা শেষ। কারণ এরপর আর সেটা উদ্ধার করে কোনো লাভ হবে না আমেরিকার, কারণ রাশিয়ানরা তাদের সাইফার সিস্টেম চেঞ্জ করে দেবে। মিশনটি হয়তো পুরোপুরি সফল হয়নি, কিন্তু সমুদ্রের 5 কিলোমিটার নিচ থেকে সাবমেরিন তোলার দুঃসাহস প্রমাণ করে দেয় যে কোল্ড ওয়ার ছিল শুধু অস্ত্রের লড়াই নয়, এটা ছিল বুদ্ধি, প্রযুক্তি এবং অবিশ্বাস্য সাহসেরও যুদ্ধ। এই সাবমেরিন হারানো নিয়ে আজও কিন্তু রহস্য রয়ে গেছে, আর তাই বাজারে নানান কনস্পিরেসি থিওরিও ঘুরে ফিরে বেড়ায়। সবচেয়ে আলোচিত একটি তত্ত্ব এসেছিল লেখক কেনেথ সোয়েলের রেড স্টার রোগ বইতে। তিনি দাবি করেন কিছু উগ্রবাদী কেজিবি সদস্য সাবমেরিনটিকে নাকি হাইজ্যাক করেছিল। তাদের নাকি পরিকল্পনা ছিল পার্ল হারবারে পারমাণবিক হামলা চালিয়ে দায় চীনের উপরে চাপানো, যাতে আমেরিকা এবং চীনের যুদ্ধ বাঁধে। আমেরিকা এবং চীন মারামারি করে ক্ষতিগ্রস্ত হবে আর সোভিয়েত ইউনিয়ন লাভবান হবে, এই নাকি ছিল তাদের পরিকল্পনা। এই তত্ত্ব অনুযায়ী মিসাইলটি উৎক্ষেপণের সময় সোভিয়েত ইউনিয়নের একটি গোপন ফেল সেফ সিস্টেম সক্রিয় হয়ে যায়, যা অনুমতিবিহীন এই টাইপের উৎক্ষেপণ রুখতে মিসাইলটিকে টিউবের ভেতরেই একটি সেকেন্ডারি বিস্ফোরণের মাধ্যমে ঠেকিয়ে দেয় বা নষ্ট করে দেয়। এই তত্ত্বের পক্ষে কোনো শক্ত প্রমাণ নাই। অনেক গবেষক এটাকে কল্পনা নির্ভর মনে করেন। আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো সংঘর্ষ তত্ত্ব। সোভিয়েত ইউনিয়ন দীর্ঘদিন ধরে দাবি করতেছিল যে তাদের সাবমেরিনটি কোনো যান্ত্রিক সমস্যার কারণে হারিয়ে যায়নি, বরং মার্কিন সাবমেরিন ইউএসের শর্ট ফিশের সাথে সংঘর্ষের ফলে ডুবে গিয়েছিল। যুক্তি হলো K-129 নিখোঁজ হওয়ার ঠিক পরেই মার্কিন সাবমেরিন শর্ট ফিশ মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় জাপানের একটি বন্দরে মেরামতের জন্য এসেছিল। কিন্তু মার্কিন নেভি দাবি করেছিল যে বরফের সাথে ধাক্কা লেগে তাদের সাবমেরিনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন পর্যন্ত সংঘর্ষ তত্ত্বের পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না।
আধুনিক বিশ্লেষণে অনেক গবেষক মনে করেন সাবমেরিনটির ধ্বংসাবশেষের ভেতরে বোমা বিস্ফোরণের চিহ্ন বেশ স্পষ্ট। সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যাগুলোর একটি হলো সাবমেরিনের ভেতরে থাকা ব্যাটারি থেকে নির্গত হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণ। সেই সময়ে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে এটা ছিল একটা পরিচিত ঝুঁকি। একটা ছোট স্পার্কই ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারত। সিআইএ দাবি করে যে তাদের যান্ত্রিক গ্রিপ বা ক্ল ভেঙে যাওয়ায় তারা সাবমেরিনটির মাত্র 1/3 অংশ তুলতে পেরেছিল। গুরুত্বপূর্ণ কোডবুক বা পারমাণবিক মিসাইলগুলো তারা পায়নি। অনেক গবেষক মনে করেন যান্ত্রিক হাত ভেঙে যাওয়ার গল্পটিও একটা সাজানো নাটক। আসলে আমেরিকা পুরো সাবমেরিনটি উদ্ধার করেছিল এবং সোভিয়েতদের সমস্ত গোপন কোড এবং প্রযুক্তি নাকি হাতিয়ে নিয়েছিল। 1990-এর দশকে আমেরিকা রাশিয়ার কাছে এই সাবমেরিনের একটি ঘণ্টা ফেরত দেয়। প্রশ্ন ওঠে, ঘণ্টাটি সাবমেরিনের এমন অংশে ছিল যা উদ্ধার করা সম্ভব হয়নি বলেই এতদিন দাবি করা হয়েছিল। যদি সেটাই সত্য হয়, তবে আমেরিকা এই শিপ বেল্ট এলো কোথা থেকে? রহস্য এখানেই। কোল্ড ওয়ারের অনেক গল্পের মতো সত্যটা হয়তো ওই সমুদ্রের তলেই রয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। রাশিয়ার কাছে এমন একটি মিসাইল আছে যাকে বলা হয় উড়ন্ত চেরনোবিল, যা আর অন্য কারো কাছে নাই। এই ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত দেখতে পারেন। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।